আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 16 ডিসেম্বর 23 দেশের পরিস্থিতি নিয়ে অবাক করা তথ্য দিল বিএনপি। এ কেমন অবস্থা? দেশের অবস্থা ভালো নয় অ্যাকর্ডিং টু বিএনপি। দর্শক, বিএনপি প্রতিনিয়ত কখনো বিবৃতির মাধ্যমে, কখনো ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে অনেক তথ্য দেয়। বিশেষ করে তাদের নেতাকর্মীদের গ্রেপ্তারের বিষয়ে নানান তথ্য দেয়। কিন্তু আমি আজকে বিএনপি প্রদত্ত যে তথ্যগুলো আলোচনা করব সেটা রীতিমতো অবাক করা। দেশের অর্থনীতির বাস্তবতা সামগ্রিকভাবে কতটুকু সত্য, বিএনপি বললেই যে সেটা সত্য সেটা নয়, আমরা বিশ্লেষণ করব, কারণ আমরা বিশ্লেষণ ছাড়া কোনো তথ্য গ্রহণ করার পক্ষে নই। দর্শক, বিভিন্ন গণমাধ্যম বিএনপির দেয়া এই অবাক করা তথ্যের শিরোনাম করেছে, আওয়ামী লীগ ছাড়া কারো বাসযোগ্য নয় দেশ। এর মধ্যে অর্থনৈতিক অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে। বিএনপির একমাত্র মুখপাত্র এই মুহূর্তে রুহুল কবির রিজভী কথা বলেছেন। রিজভী বলেন, নেতাকর্মীদের যাদের পক্ষে সম্ভব তারা স্মৃতিসৌধে আজকে অলরেডি গিয়েছেন, এটা আগে থেকেই বলেছিলেন। সেখানে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে জিয়াউর রহমানের মাজারে গিয়েছেন এবং আপনারা জানেন যে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলের একটা বড় উদ্যোগ তারা এবার নিয়েছে অনেক দিন পর। তো দর্শক, এখানে স্পষ্টভাবে বলেছেন যে আওয়ামী লীগ ছাড়া দেশে আর কারো বাসযোগ্য নেই বলে মন্তব্য করেছেন। এবং এটা তো আমরা দেখতে পাচ্ছি যে এটা ঠিক। আওয়ামী লীগের লোকজন বহাল তবিয়াতে, তারা অন্যায় করলেও সমস্যা না, প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে অস্ত্রের মহড়া দিলে, গুলি করলে শ্রমিকদের উপর কোনো সমস্যা নেই। আর বিএনপি জামাতের সমর্থক হলেও বাড়ি ঘুমাতে পারে না এবং তাদের আত্মীয় স্বজনরা হয়রানি থেকে মুক্ত পায় না। এই হচ্ছে অবস্থা। তাহলে রুহুল কবির রিজভীর বক্তব্যের কিছুটা হলো সত্যতা রয়েছে। রিজভী বলেন, আওয়ামী লীগ 2014 সালে বিনা ভোটে অটোপাস এবং 2018 সালে মধ্যরাতে ভোট ডাকাতি করে ক্ষমতা এলো। এবার আর কোনো রাগ ঢাক নেই তাদের, লজ্জা শরমের মাথাকে প্রকাশ্যে আসন ভাটোয়ারা করে যাচ্ছেন। দেখেন, এই কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ। নির্বাচন হচ্ছে, নির্বাচন হবে, আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, ইটস ট্রু। কিন্তু গণতন্ত্রকেই এখন চেঞ্জ করে ফেলতে চাইছে। 2013-14 সালে তো বিভিন্ন এক্সকিউজ দিয়েছিল যে না, মিড টার্ম ইলেকশন হবে, নিয়ম রক্ষা নির্বাচন। আর 18 সালেরটা তো তারা কারচুপির কথা স্বীকার করে না। বাস্তবে তো গণতন্ত্র বা নিয়ম বা যেগুলো আছে প্রতিষ্ঠিত এস্টাবলিশড যে সিস্টেম, সেগুলো স্বীকার করে বলেছে। আর ভিতরে ভিতরে গোপনে যাই করুক সেটা ভিন্ন আলোচনা। কিন্তু এবার একবার সব উল্টে দিচ্ছে। কোনো বিরোধী দল নাই নির্বাচনে, বলছে অংশগ্রহণমূলক নির্বাচন, বলছে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন। নিজেরা ডামি প্রার্থী দিয়ে বলছে যে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন। মানে জালিয়াতির, গোপনে জালিয়াতি না, প্রকাশ্যে জালিয়াতি। ডামি প্রার্থী দিয়ে যদি নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতা দেখাতে চায় নিজেরা, এবং এর আগে ভাগে ভাগ বাটোয়ারা কমপ্লিট করে ফেলে, আর সেটাকে বলে যে অংশগ্রহণমূলক নির্বাচন। টিএবি অংশগ্রহণমূলক বলতে রাজি নয়, এ কারণে টিএবি বিএনপি শাখা সংগঠন। 28টি দল নাকি আছে। 28টি দল কারা? 28টি দল তো সব আওয়ামী লীগের লোক। আওয়ামী লীগের বাহিরের দল আছে কারা? এখানে সমঝোতা ছাড়া জাস্ট আওয়ামী লীগের বিপক্ষে আন্তরিকভাবে জিতে আসতে হয়, একজন সিঙ্গেল প্রার্থী দেখাতে পারবে না, টোটাল সব আওয়ামী লীগের। এর মানে কি, যে আমি একটা কথা বলি প্রায়, যে চায়নায় যেরকম চাইনিজ কমিউনিস্ট পার্টি প্রধান দল এবং আরও 7-8টা দল আছে, এবং এরা কেউ চাইনিজ কমিউনিস্ট পার্টির বিরোধিতা করে না, সহযোগিতা করে। এর মানে অনেকগুলো দল আছে চায়নায়, কিন্তু বিরোধী দল নেই। তো এখন এবারের রাজনীতিটা হয়ে গেছে এরকম যে দল আছে অনেকগুলো, 28টাই আছে, কিন্তু কোনো বিরোধী দল নেই। সবাই সরকারকে সহযোগিতা করে, সরকার সমালোচনা করে কোনো দল নেই। আর যারা সরকারের সমালোচনা করে তাদের জন্য বাসযোগ্য নয়। এরকম একটা কাজ হয়তো বা করতে চায়, সফল হলেও হতে পারে। দর্শক, অবাক করা তথ্যটা দেখেন। দেশের ব্যবহারযোগ্য রিজার্ভ $9 বিলিয়ন নিচে। প্রথম আলো পত্রিকার এমন একটি প্রতিবেদন উল্লেখ করে রিজভী বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার 1 সপ্তাহ আগে বলেছেন যে আমরা বর্তমানে একেবারে তলানিতে এসেছি আর তা নিচে নামার পথ নেই। বিদেশি ঋণ $100 বিলিয়ন বেশি। তো এখানে একটা বিষয় আমি জানি না, এই রিজার্ভের এই যে তথ্য দিলেন এর দায়িত্ব নিয়ে বলতে পারছি না। তবে IMF-এর থেকে যে ঋণের ছাড় পেয়েছেন, এটা সরকারের জন্য ডেফিনেটলি একটা অর্জন, এবং সেটা তো রিজার্ভে যোগ হবে। এই জন্য সরকার অনেকটা এগিয়ে যাবে। বিশেষ করে নির্বাচনের আগ মুহূর্তে IMF-এর ঋণের এই কিস্তি ছাড় পাওয়া, এটা সরকারের একটা সফলতা হিসেবে আমি দেখতে চাই। সরকার তো অনেক কিছুতেই সফল, এই যে নির্বাচনও তো করতে যাচ্ছে, এটাও তো সফলতা। এ অবস্থায় কার্যত দেউলিয়তের ঘোষণা অপেক্ষা মাত্র। উল্লেখ করে তিনি বলেন,
সারা দেশ ধাবিত হচ্ছে নিশ্চিত ভয়াবহ দুর্ভিক্ষ পরিস্থিতির দিকে। না, এখানে রুহুল কবির রিজভী একটু বাড়িয়ে বলেছেন, দেউলিয়তের দিকে যাচ্ছে না, দেউলিয়া ঘোষণা করার মতো ঘটনা ঘটবে না। আওয়ামী লীগ 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকলেও এটা একটু বাড়িয়ে বলা। তবে অর্থনৈতিক অবস্থা ডেটোরিয়েট হচ্ছে, মূল্যস্ফীতি বাড়ছে, দ্রব্যমূল্যের ক্রয় ক্ষমতা মানুষের নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে, মানুষ কষ্ট পাচ্ছে, বিশেষ করে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষ, নিম্ন আয়ের মানুষ। কিন্তু দেউলিয়াত্ব, মহা দুর্ভিক্ষ এগুলোর দিকে যাচ্ছে না। দুর্ভিক্ষের আশঙ্কা তো 2021 সালেও করা হয়েছিল, কিন্তু হয়নি। এটা ঠিক না, আমি ঠিক মনে করি না। লুটপাট ও দুর্নীতি করে ব্যাংকিং সেক্টরের ফোকলা করে দিয়েছে আওয়ামী লীগ লুটেরা গোষ্ঠী। টাকার ঘাটতির কারণে দেশে শরিয়া ভিত্তিক 5 ব্যাংকের আর্থিক লেনদেন সেবা বন্ধের উপক্রম, এটা একটা আশঙ্কাজনক বিষয়। সবচেয়ে জনপ্রিয় ব্যাংক ইসলামী ব্যাংক আজকে আর্থিক লেনদেন বন্ধের একটা হুমকির মুখে পড়েছে। এটা একটা লজ্জা। এর মানে অন্যায়ভাবে ব্যাংকের পরিচালনা পর্ষদ পরিবর্তন গায়ের জোরে, তার একটা ফলাফল এটা। দেশের জনগণ জানে এই ব্যাংকগুলো শেখ পরিবারের কেশিয়ার হিসাবে সর্বমহলে পরিচিত। একটি রাষ্ট্রীয় সংস্থার সহযোগিতায় শরিয়া ভিত্তিক লাভজনক ব্যাংকগুলোর মালিক, চেয়ারম্যান, পরিচালকদের চোখ বেঁধে তুলে নিয়ে দখলের ইতিহাস রীতিমতো লোমহর্ষক। মানে ওই জামাতপন্থী ইসলামী ব্যাংক কিভাবে দখল করা হয়েছে, এই বিষয়টা রুহুল কবির রিজভী এখানে তুলে ধরেছেন। এগুলোই হচ্ছে অবাক করা বিষয়। বিশেষ করে এই এখন রুহুল কবির রিজভী রাজনৈতিক পরিস্থিতির চাইতে বিএনপি অর্থনৈতিক পরিস্থিতিটা কে মূলত অ্যাড্রেস করতে চাচ্ছে গুরুত্বের সাথে। মূল্যস্ফীতি ও ডলার সংকট প্রসঙ্গ তুলে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, অর্থ পাচার করে বিদেশে গাড়ি বাড়ি ও সম্পদের পাহাড় গড়ে তুলেছে। দ্যাটস রাইট, অ্যাবসলিউটলি রাইট। আমি রুহুল কবির রিজভীর কিছু বক্তব্য কিন্তু সঠিক মনে করছি না। যেমন একেবারে দেউলিয়া ঘোষণা করবে সামনে, একেবারে মহা দুর্ভিক্ষের মধ্যে পড়বে, এগুলো ঠিক মনে করছি না। এমনকি মার্চে একটা দুর্ভিক্ষের সম্ভাবনা থাকলেও সেটা আওয়ামী লীগ কাটিয়ে উঠতে সক্ষম হবে, কারণ তাদের 15 বছরে অনেক দুর্ভিক্ষের সম্ভাবনা কাটিয়ে উঠতে তারা সক্ষম হয়েছে, এবং এই মার্চও হবে। চীন রাশিয়া হেল্প করবে, আমি জানি। তবে এই যে অর্থ পাচার, এটা বন্ধ করতে পারছে না। অর্থ পাচারের অভিযোগ সঠিক, এবং অনেক অর্থ পাচারকারীরা যুক্তরাষ্ট্রের স্যাংশন খাবে বা খেয়ে বসে আছে। মানুষ সঞ্চয় ভেঙে খাচ্ছে, বেকারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। করোনা উত্তরকালে প্রায় 4 কোটি মানুষ নতুন করে দারিদ্র হয়ে পড়েছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উচ্চ মূল্যের জাতাকালে মানুষের নাবিশ্বাস, অর্থনীতি আজ মহাসংকটে নিমজ্জিত, রাষ্ট্রযন্ত্র অকার্যকর হয়ে পড়েছে। বিশেষ করে বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণে আওয়ামী লীগ ব্যর্থ। সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে পারছে না, কারণ এই সিন্ডিকেট তাদের লোক। এই সিন্ডিকেটের মাধ্যমে আওয়ামী লীগ নেতারা সুবিধাভোগী। এই কারণে সিন্ডিকেটের হাতে আজকে দ্রব্যমূল্য, বাজার ব্যবস্থা জিম্মি। পেঁয়াজের দাম নিয়ে যে কাণ্ড হয়েছে, সিন্ডিকেট ছাড়া আর কি কারণ? হ্যাঁ, অন্য কারণে বাড়লেও সামান্য বাড়ার কথা, কিন্তু সিন্ডিকেটেই মূল কারণ হিসেবে মনে করি। এজন্য আওয়ামী লীগ ছাড়া কারো বাসযোগ্য নেই দেশ, মন্তব্য করেন তিনি। যাই হোক দর্শক, দুর্ভিক্ষ না আসুক, দেউলিয়া না হোক, ব্যাংকগুলোর লেনদেন সচল থাকুক, আমরা সেই প্রত্যাশা করি, এবং ধীরে ধীরে অর্থনৈতিক অবস্থা ভালো থাকুক, তারপরে মানুষের অধিকার ফিরে আসুক, গণতান্ত্রিক অধিকার, দেশটা সবার বাসযোগ্য হোক।